২৮ বলে প্রয়োজন ২৭ রান। ক্রিজে ২ সেট ব্যাটার ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেন, হাতে আছে ৬ উইকেট। সেখান থেকেও ম্যাচটা হারা যায়, এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে টি-20 বিশ্বকাপের ফাইনালে, এবং সেই ঘটনাটি ঘটিয়েছে ভারত, আরও স্পেসিফিক্যালি বললে জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ারা। ১১ বছরের শিরোপা খরা কাটিয়েছে টিম ইন্ডিয়া। শুরু করছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং আমাদের কো স্পন্সর হিসেবে আছেন জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের লাস্ট এপিসোড, এবারের মৌসুমের জন্য লাস্ট এপিসোড। আমাদের আজকের শেষ প্রোগ্রামটাতে আমরা সাজিয়েছি যারা অতিথি হিসেবে আছেন সবাই আমাদের ঘরের মানুষ। চ্যানেল 24-এর ক্রীড়া সম্পাদক দিল্লক খন্দকার আছেন আমাদের সাথে, আছেন টিম স্পোর্টসের যারা সহকর্মী রয়েছেন, চ্যানেল 24-এর টিম স্পোর্টস যাদের মাধ্যমে পরিচালিত হয়। এখনও পর্যন্ত 4 জন আছেন, আরও 2 জন যোগ দেবেন নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠানের মাঝেই তাদের দেখতে পারবো। তারপরে একটু পরিচয়টা আপনাদের জেনে নিতে চাই, নামগুলো যদি একটু বলেন। আশরিক রুদ্র, সিনিয়র রিপোর্টার, চ্যানেল 24। ফয়জুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, চ্যানেল 24। ইকরাম হোসাইন, স্টাফ রিপোর্টার, চ্যানেল 24। আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার। জি, নিশ্চয়ই দর্শক সবাই আপনারা মোটামুটি কম বেশি চেনেন যারা চ্যানেল 24 দেখে থাকেন। আমি কথা বলছিলাম টি-20 বিশ্বকাপের ফাইনাল নিয়ে, আমাদের শেষ এপিসোড, এবং আমরা শুরুতে একটু জানতে চাইবো দিলু ভাইয়ের কাছে। দিলু ভাই, কেমন দেখলেন এবারে টি-20 বিশ্বকাপের ফাইনাল, এবং ওভারঅল টি-20 বিশ্বকাপটা কেমন লাগলো আপনার কাছে? খুব যে বেশি ভালো সেটা বলবো না, সব থেকে বড় প্রবলেম ছিল উইকেট। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত, জি, আমেরিকা, দুই জায়গার যে উইকেটে টি-20 ক্রিকেটটা হয় রানের জন্য। এখানে ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, বোলাররা ভালো করেছে, সব মিলিয়ে ভারত যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু একটা জায়গায় ক্ষোভ থেকে গেল, বাংলাদেশ 73 বলে 116 রান চেস করেনি। সেই ক্ষোভটা এখনও বুঝতে পারি না কোন স্ট্র্যাটেজিতে আমরা খেলেছিলাম, কারণ একদম চোখের সামনে ছিল সেমিফাইনাল। আমরা যদি সেই রানটা চেস করে হেরে যেতাম, তারপরেও মানুষের মনে কিন্তু এই ক্ষোভটা থাকতো না যে ঠিক আছে 117 চেস করতে যে আমরা হেরে গেছি। এখন তো হেরে গেছি, এখন কি হলো? আমি যদি অল আউট যেতাম তাহলে হয়তো ইতিহাসটা অন্যভাবেও লেখা হতে পারত। কারণ আমি বিশ্বাস করি যে যার যে দিন সে ভালো খেলবে। কারণ আপনি এখনই বলছিলেন যে খুব কাছে ছিল হেনরিক ক্লাসেন এবং ইসে ব্যাট করছিল মিলারের একটা আউট নিয়েও একটা কনফিউশন তৈরি হয়েছে। এটা আমরা সবসময় দেখি বড় ক্রিকেটের আসরে, এই বিতর্কটা কিন্তু পিছু ছাড়ে না। বিরাট কোহলির এক অসাধারণ ইনিংসের উপরে ভর করেই কিন্তু ভারত জিতেছে। কালকের ম্যাচটা কিন্তু বিরাট কোহলির ম্যাচ, কারণ বোলাররা কী করেছে ওটা সেকেন্ডারি। কারণ বিরাট কোহলি যে রোলটা প্লে করেছেন, তিনি যে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার এই সময়, সেটা কিন্তু উনি প্রমাণ করেছেন কালকের ইনিংসে। আপনি যতই মারদাঙ্গা ক্রিকেট খেলেন, ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু শেষ ফাইনালের ম্যাচটা কিন্তু খেলেছেন বিরাট কোহলি, পরে অক্ষর প্যাটেল আর দুবে। এছাড়া কিন্তু একটা সাদা মাঠে টোটালে দাঁড়িয়ে যেতে পারত। সেই জায়গাটায় বিরাট কোহলি যে অ্যাঙ্কর রোলটা প্লে করেছেন, সেখান থেকে ভারত ভিতটা গড়েছিল। কারণ আপনি খেয়াল করেন কমেন্ট্রিতে ইয়ান বিশপ রবি শাস্ত্রীকে জিজ্ঞেস করেছিল, তোমার 83 সালের কথা মনে আছে? বলে হ্যাঁ ডেফিনেটলি। বলে তোমরা আন্ডার ছিলে, ডগ ছিলে, বাট তোমরা কিন্তু ম্যাচ জিতেছিলে 183 চেস করে। ওয়েস্ট ইন্ডিজ অনেক সুপিরিয়র দল ছিল, আজকে তোমরা সুপিরিয়র দল। ওয়েস্ট ইন্ডিয়া সাউথ আফ্রিকা কিন্তু একটু নিচে। তোমার কি মনে হয়? বললো না, সেই ম্যাচটা আসলেই আমরা ভালো চেস করেছিলাম। আজকে ভারত 157, 170 এরকম একটা স্কোর হলে ভারতের যে বোলিং ডিপার্টমেন্ট তারা ওটা চেস করার মতো উইনিং একটা পজিশন নিয়ে যেতে অলমোস্ট তাই হয়েছে। জি, তারপরও যদিও অনেক বিতর্ক হচ্ছে, শেষ ওভারটাতে 16 রানের প্রয়োজন ছিল, যে দিলু ভাই যে উইকেটের কথা বললেন ডেভিড মিলারের, কিন্তু তার আগেই তো আসলে ম্যাচটা শেষ হয়ে যেতে পারতো। আপনার কাছে কি মনে হয় টার্নিং পয়েন্টটা কোনটা ছিল, এবং সেই ঋষভ পন্তের যে একটা স্ট্র্যাটেজিক টাইম আউট, আমি যদি বলি একটা 3-4 মিনিট একটা বিরতি ছিল, ব্রেক ছিল, সেটা কিছুটা ছেদ কেটেছে কিনা যে দুই ব্যাটার আছে? সেটা তো অবশ্যই, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম তখন হেনরিক ক্লাসেন অক্ষর প্যাটেলের এক ওভারে মনে হয় 24 রান নিয়েছিল। তখন একটা ভালো একটা মোমেন্টামে ছিল ক্লাসেন, সেই রিদমটা নষ্ট দেওয়ার জন্য আসলে একটা ব্রেক খুব দরকার ছিল।
যেটা আমরা কমেন্টে থেকে শুনছিলাম যে এখন ইন্ডিয়া সব কিছু করবে ম্যাচটা জেতার জন্য, হয়তোবা একেবারে স্লো ডাউন করে দিবে, ঠিক সেটাই করেছে। অহেতুক আমরা দেখেছি ঋষভ পান্তের পায়ে একটা ব্যান্ডেজ করা এবং সেখানে একটা প্রায় 3 মিনিটের মতো একটা ব্রেক পেয়ে গিয়েছিল, যে কারণে হয়তোবা ব্যাটসম্যান একটা যে ফ্লোতে ছিল সেটা ব্রেক পড়ে যায়, নষ্ট হয়েছে, যে কারণে আসলে বলা যেতে পারে যে সেটাকে হার্দিক পান্ডিয়া খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, একেবারে ওয়াইড ডেলিভারি দিয়েছে, যেটা হয়তোবা ঠিক মতো ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি। আসলে হেনরিক ক্লাসেনের উইকেটটাই মূলত আসলে মোমেন্টামটা পুরো চেঞ্জ করে দেয়। পাশাপাশি দিলুভাই যেটা বলছিলেন যে আসলে সূর্যকুমার যাদব যে ক্যাচটা ধরেছেন সেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হচ্ছে, যেটা ভারতে হচ্ছে না কিন্তু অন্যান্য দেশে কিংবা সাউথ আফ্রিকাতে এটা নিয়ে হচ্ছে যে কেন এরকম একটা ক্রুশাল মোমেন্টে মাত্র 2টা অ্যাঙ্গেল থেকেই এটাকে রিপ্লে দেখিয়ে তারপর কেন সিদ্ধান্তটা নেওয়া হলো, কেন আরো ক্লোজলি এই জিনিসটাকে মনিটর করা হলো না। এটা একটু হলো অবাক করেছে, কিন্তু হয়তোবা এখানে আম্পায়াররা হয়তোবা একটু সেফ থাকার জন্য এই কাজটা করেছে। তবে আলটিমেটলি এটা বলতেই হয় যে ভারত যেভাবে আসলে পুরো টুর্নামেন্টে খেলেছে, সেরা টিমটাই চ্যাম্পিয়ন হয়েছে, এখানে কোনো আসলে সন্দেহ নেই। এক্স্যাক্টলি। দর্শক, আমরা চেষ্টা করেছি শেষ পর্বে এসে পুরো টিম স্পোর্টস আসলে একত্রিত হতে। এই জন্য যদিও ইউএসএতে অর্থাৎ যুক্তরাষ্ট্রে কিংবা ওয়েস্ট ইন্ডিজে এখন গভীর রাত, তারপরও আমাদের সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট রিজওয়ানুজ্জামান সেখানে আছেন। শেষ পর্বে এসে আমরা তাকেও আসলে পাওয়ার চেষ্টা করেছি এবং তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। রেজওয়ান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন। গভীর রাত 4:30 5টা নাগাদ বাজে নিশ্চয়ই আপনার ওখানে। আপনাকে দুঃখিত, আসলে শুরুতেই দুঃখ প্রকাশ করছি আপনাকে ঘুম থেকে উঠিয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ানোর জন্য। কেমন গেল এবারের আসরটা, টি-20 বিশ্বকাপটা? আপনি কতটা উপভোগ করলেন কিংবা কতটা আপনি চ্যালেঞ্জ ছিল? আপনি এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে মুভ করেছেন এবং বৃষ্টি একটা বড় রকমের আমরা লক্ষ্য করেছি যে একটা চ্যালেঞ্জের নাম ছিল এবারের বিশ্বকাপে। শোয়েব, ধন্যবাদ। আসলে গভীর রাত কিংবা ভোর রাত 4:45 বাজলেও আসলে এই পর্বে যোগ দেওয়াটা আসলে মিস করতে চাইনি আমি নিজেও। সবার সঙ্গে একসাথে আমরা প্রত্যেক আলটিমেট ওয়ার্ল্ড কাপেই কিন্তু শেষ পর্বে টিম স্পোর্টসের সবাই একসাথে বসে কিংবা অভিজ্ঞতা ভাগাভাগি করে, সেই জায়গাটায় কিন্তু আমিও থাকতে চেয়েছি, সেই কারণে এই সুযোগটা মিস করার চেষ্টা করিনি। আর বিশ্বকাপ যদি বলি, যে বিশ্বকাপ শুরু থেকে শেষ পর্যন্ত নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু সঙ্গী ছিল। আপনি জানেন যে বিশ্বকাপ শুরুর আগেও আমরা যুক্তরাষ্ট্রে কিভাবে ওয়ার্ল্ড কাপটা হবে সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল, যে সেখানকার ভেন্যুগুলো প্রত্যেক দিনই নানা ধরনের খারাপ খবর পাওয়া যাচ্ছিল, যে কখনো ঘূর্ণিঝড়, টর্নেডো কিংবা আয়োজকদের সাথে নানা সমস্যা কিংবা ভেন্যুতে সুযোগ সুবিধার অভাব, এই অভিযোগগুলো আসছিল। আর ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় সমস্যা হলো আবহাওয়ার কথা তো আপনি নিজে বলেছেন, তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল যে এক ভেন্যু থেকে আরেক ভেন্যু কিংবা এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা। কারণ এখানকার ছোট ছোট দেশ, ছোট ছোট প্লেন এবং খুব অনিয়মিত ফ্লাইট, যে কারণে সবার সমস্যায় পড়তে হয়েছে। আমি আইসিসির সাথে কথা বলেছি, আইসিসি কিন্তু বলেছে যে তারা এখানে পারতপক্ষে আর কোনো মানে বিশ্ব আসর আয়োজন করতে চায় না, সেটা নানা কারণে, এই সীমাবদ্ধতার কারণে, এবং আয়োজক যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তারাও আসলে খুব একটা সহযোগিতা করতে পারেনি। সব মিলে যদি বলি যে লজিস্টিক্যালগতভাবে এই চ্যালেঞ্জ ছিল, সেটা আমাদেরও ছিল। আমরাও কিন্তু বাংলাদেশের শেষ ম্যাচ কভার করতে পারিনি সেন্ট ভিনসেন্টে, যে আপনি জানেন যে টিকিট পাওয়া যায়নি। এখানে অর্থ কোনো ম্যাটার করে না, টিকিটে ফ্লাইট নেই, কোনো ফ্লাইট নেই। একটা ফ্লাইট যায় সপ্তাহে কোনো জায়গায় 30 থেকে 50 জনের একটা ছোট বিমান, খুবই পুরনো আমলের বিমান, সেগুলো আসলে নানা ঝুঁকির মধ্যেও থাকে। আপনি খারাপ আবহাওয়ার মধ্যে যেটা পাড়ি দিবেন সেটাও কিন্তু সম্ভব নয়। আমি যখন এই বার্বাডোজে দাঁড়িয়ে শেষ রাতে কথা বলছি, তখনও কিন্তু বার্বাডোজে একটা প্রচণ্ড হারিকেন আঘাত আনার চেষ্টা করছে, হারিকেন বেরি নামে, এবং এটাকে বলা হচ্ছে 1933 সালের পর সবচেয়ে বড় হারিকেন এই বার্বাডোজে, যে কারণে আমাদের এখান থেকে ফ্লাইটটি আগামীকাল দুপুর 3:30টায় ছিল, সেটা 6 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। মানে এটা প্লেনের ইতিহাসে কিন্তু নর্মালি হয় না যে পিছিয়ে যায় ফ্লাইট, আমরা শুনেছি, কিন্তু এগিয়ে আসাটা আসলে ব্যতিক্রম। 6 ঘন্টা এগিয়ে এসেছে আগামীকালে আমাদের ফ্লাইট। প্রচণ্ড হারিকেন আঘাত আনতে পারে কালকে, সেই কারণেই এই ঘটনা। এটা হলো প্রাকৃতিক বিপর্যয় কিংবা লজিস্টিক্যাল সাপোর্ট, সেই জায়গাটায় আমি বললাম। আর ওয়ার্ল্ড কাপের ঘটনা যদি বলি, যে ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয়েছে যে শেষ ম্যাচটা ফাইনাল দিয়ে আসলে এটা পূর্ণতা পেয়েছে। যত সীমাবদ্ধতা কিংবা যত ঘাটতি ছিল সেটা অনেকটাই কেটে গেছে এই ফাইনাল ম্যাচটা এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় কিংবা এত আকর্ষণীয় হয়, সেটা আমার কাছে মনে হয়েছে। এবং ভারত আসলে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। এমন নয় যে সাউথ আফ্রিকা হলেও হতো না, সাউথ আফ্রিকা হলেও সে একই কাজটাই হতো। দুটো দলই কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে, পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিল। এবং সেই বিচারে যদি বলি যে
টুর্নামেন্ট সফল, এবং আমরা কতটা সফল সেটা আসলে দর্শকদের ভার, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা, এবং বিশ্বকাপের এক ভেন্যু থেকে আরেক ভেন্যু, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া কিংবা খবরগুলো সংগ্রহ করা এবং দর্শকদের সামনে সেটা উপস্থাপন করার চেষ্টা, সেটা আমাদের সবসময়ই ছিল। শোয়েব, দিল ভাই, নিশ্চয়ই কোনো আরো প্রশ্ন কথা হবে, আছে আরো কিনা? অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা অনুষ্ঠানে ভাগাভাগি করবো আপনাদের সাথে। রেজওয়ান যথার্থ বলেছে, ইন্ডিয়া সব সুপার পাওয়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, কোনো সুপার পাওয়ারই কিন্তু ইন্ডিয়ার সাথে দাঁড়াতে পারেনি। একমাত্র পাকিস্তান যারা একটু ক্লোজ কিছুটা হলেও করেছে। প্রতিরোধ করেছিল। আর রিজন যেটা হলো, ফাইনালটা ডেফিনেটলি ভেরি ক্লোজ ম্যাচ হয়েছে। এবং কালকে আমরা গেইলের ইন্টারভিউ শুনছিলাম, রেজওয়ান সে বলেছিল হাই স্কোরিং ম্যাচ হবে, এবং দুদলই অলরেডি উইনার। এবং সেটাই বলেছিল ক্রিস গেইল। রিজন, আপনার অনেক ভালো ভালো আমরা রিপোর্ট দেখেছি, ক্লাইভ লয়েডের দেখেছি, ক্রিস গেইলের দেখেছি। তো এই এক্সাইটমেন্টগুলি কেমন ছিল ওয়ার্ল্ড স্টারস যারা ওয়েস্ট কিংবদন্তি ইন্ডিজে ক্যারিবিয়ান রাস্তায় ক্রিকেটারদের। হাঁটলেই দেখা যায়? তো এই অনুভূতিটা যদি একটু আপনি দর্শকদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ দিলু ভাই। আমরা আসলে আগে শুনতাম যে ওয়েস্ট ইন্ডিজের রাস্তায় হাঁটলেই এই কিংবদন্তিদের দেখা মেলে, সেটা কিন্তু একদম একদম অ্যাকুরেট বাস্তব মিলে গেছে। আমি যদি আমার একটা অভিজ্ঞতা বলি, এর আগেও আমি বলেছি, তারপর আরেকবার বলি, যে অ্যান্টিগায় আমরা যেদিন প্রথম পা রাখি, সেদিন আমরা তখনও হোটেল খুঁজে পাইনি, তখনও আমরা জানি না কোথায় থাকবো, কিভাবে যাব, কোথায় সিম কার্ড নিব মোবাইলের। আমরা একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম, খাওয়া শেষ করে ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম যে কিভাবে আমাদেরকে একটা হোটেলে নিয়ে যেতে পারে সে। সেই আলোচনা করার সময় সে আমাদেরকে বললো, এই দেখো কাটলি অ্যাম্ব্রোস যাচ্ছে এবং তার মেয়েকে নিয়ে এসছে ওই একই রেস্টুরেন্টে নাস্তা কিনতে। আমরা মানে অবিশ্বাস্যের মতো লেগেছিল জিনিসটা, এবং সত্যিকার অর্থে কাটলি অ্যাম্ব্রোসকে যখন আমরা পরিচয় দিলাম বাংলাদেশি সাংবাদিক হিসেবে, এবং কথা বললেন তিনি, এবং অনেক কথাই বললেন। প্রথমে সাক্ষাৎকার দিতে চাননি, কিন্তু পরবর্তীতে তিনি রাজি হলেন, বাংলাদেশ নিয়েও কথা বললেন এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়েও কথা বললেন। এরপরে আসলে অনেকের সাথেই কথা হয়েছে, আমাদের ক্লাইভ লয়েডের সাথে কথা হয়েছে, আমরা ইয়ান বিশপের সাথে কথা হয়েছে, ক্রিস গেইলের সাথে কথা হয়েছে, তারপরে আপনার ড্যারেন গঙ্গার সাথে কথা হয়েছে, কিংবা ডেলি স্টেনের সাথে কথা হয়েছে। সুতরাং এই ওয়ার্ল্ড কাপে আসলে অনেক স্টারের সাথে কথা হয়েছে। যদিও কালকে ফাইনালে আমরা ভেবেছিলাম যে বেশ কিছু স্টার আসবে, হয়তোবা ব্রায়ান লারা আসবে, হয়তোবা উজাইন বোল্ট আসবে, কিন্তু কালকের ফাইনালে আসলে বলতে পারি যে একদমই তারকা শূন্য ছিল, কেউই আসেনি বলতে গেলে, আমাদের চোখে ধরা দেয়নি অন্তত পক্ষে। সেই বিচারে আসলে খুবই ভালো অভিজ্ঞতা আমার কাছে সব মিলে এই ওয়ার্ল্ড কাপটায়, যে অনেক স্টারের সঙ্গে কাছ থেকে দেখা হওয়া, ক্রিকেটের অনেক কিংবদন্তিদের সাথে কথা বলার সুযোগ হওয়া, এবং তারা বাংলাদেশকে তো চেনেই, ক্রিকেটের কারণে অবশ্যই চেনে, এবং একটা এখন গুরুত্বও দেয় এক ধরনের বাংলাদেশকে। প্রত্যাশাটাও বেড়েছে, যদিও সেই প্রত্যাশা বাংলাদেশ এবার খুব একটা পূরণ করতে পারেনি সবার দৃষ্টিতে। এক কথায় যদি আমরা বলি যে বাংলাদেশকে তারা হতাশ, ধারাবাহিকভাবে খেলতে না পারা, সেমিফাইনালের জন্য ট্রাই না করা, রান করতে না পারা, কিংবা বড় দল হয়ে উঠতে না পারা, এই হতাশাগুলো কিন্তু সবার মধ্যেই আছে। রেজওয়ান, যেহেতু আপনার ফ্লাইটটা এগিয়ে গেছে এবং খুব বেশি সময় আপনার নিব না, আপনি অবশ্যই সুস্থভাবে ফিরুন, দেশে ফিরুন, সেই প্রত্যাশা আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি একটু সহকর্মী যারা আছেন আমাদের সাথে, তাদের সাথে কথা বলতে চাই ফ্যান জোন যদিও, তবে আজকে ফ্যান সেভাবে কেউই নেই, সবাই রিপোর্টার। একটু জানতে চাই অভিজ্ঞতার কথা। আমরা তো ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক স্টোরি হয়েছে, অনেক রিপোর্ট হয়েছে, আমাদের এই নিউজ রুমের অভিজ্ঞতা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, যে কেউ একজন যদি শেয়ার করেন। স্পেসিফিক্যালি কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ছে কিনা, এই এক মাসের কোনো স্মরণীয় মুহূর্ত আপনাদের আছে কিনা, কিংবা কোনো একটা ম্যাচ, নিশ্চয়ই আসলে শুধুমাত্র রিপোর্টারই তো একজনের পরিচয় হতে পারে না, দিন শেষে আমরা মানুষ, আমরা কোনো না কোনো দলকে সাপোর্ট করে থাকি, সেই জায়গাটা থেকে কোনো দলের বাদ পড়া, এক্সেপ্ট বাংলাদেশি সবাই বাংলাদেশে সাপোর্ট করবে, তেমন কোনো মুহূর্ত আছে কিনা? জানতে চাইব, কারণ আপনি তাসকিন একটা কথা বলেছিল, একটা গল্প শুনিয়েছিল, ওইখানে যদি কোনো কিছু বাকি থাকে ফিরে আসার পর, সেটা যদি একটু আপনি আমাদের সাথে শেয়ার করেন। তাসকিন যেহেতু তাসকিন অনেক কিছু বলেছে। না, তাসকিন তো অনেক কথাই বলেছেন। তাসকিনের কথার মেন অংশ ছিল যে তারা চেষ্টা করেছে বাট হয়নি, এবং সব থেকে ইন্টারেস্টিং লেগেছে দিলু ভাই এই কথাটা বলা, যে তার 10 বছরের ক্রিকেট ক্যারিয়ারে সে নাকি দেখেই নেই যে এতটা বাজে ফর্ম। তো অধারাবাহিকতা, ব্যাটারদের আসলে যে অধারাবাহিকতা,
তো তার থেকে যে গতকালকে যে আমি অ্যাসাইনমেন্টটা করলাম, ওখানে হচ্ছে জালাল ইউনুস ভাই ছিলেন, তিনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। সে আবার বললেন কি যে বাংলাদেশের লক্ষ্যটাই ছিল আপনার সেকেন্ড রাউন্ড। তো ওই কথা শোনার পর আপনি এই দলকে নিয়ে আপনি কি ভাববেন, মানে আপনার চিন্তাধারা কি আসবে? মানে আমরা কি দর্শক হিসেবে কিংবা রিপোর্টার হিসেবে প্রত্যাশা বেশি করছি? এক্স্যাক্টলি। কারণ কালকে আমরা ক্রিস গেইলের কথাও শুনেছি, উনি একটি অবাক হয়েছেন আমরা 73 বলে কেন চেস করি নাই। উনি কিন্তু এই কথাটা বারবার বলেছেন যে তোমাদের ওটা করা উচিত ছিল। জি, এবং আজকে আপনি একটা রিপোর্ট দেখবেন, রজার বিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই উপমহাদেশের শ্রীলঙ্কা ট্রফি নিয়েছে, পাকিস্তান নিয়েছে, ভারত নিয়েছে, তো বাংলাদেশ কেন নিতে পারে না? আপনার আফগানিস্তান তারা সেমিতে যায়, বাংলাদেশ কেন খেলতে পারবে না? এটার পেছনে কারণটা কি মনে হয়? আমরা ফাহিম ভাই আমাদের ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট কোচ, তিনি যেটা বলছিলেন যে বড় দলগুলো যারা আছে তারা আসলে বাংলাদেশকে সেভাবে সমীহই করে না, কারণ আমাদের যে অ্যাপ্রোচটা থাকে সেই জন্য সেটা একটা বড় অবস্থান বাংলাদেশ হারিয়েছে, আসলে সমীহ করার মতো অবস্থানটা বাংলাদেশ দল হারিয়েছে। ইকরাম, আপনার কাছে কি মনে হয়? আমি আপনার আগের প্রশ্নে একটু আসতে চাই, সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল ফাইনাল ম্যাচের কথা যদি বলি। যখন 30 বলে 30 রান লাগে তখন কিন্তু আমি লিখে রেখেছিলাম ব্রেকিং যে দক্ষিণ আফ্রিকা জিতে যাচ্ছে, সেভাবে কিন্তু লিখে রেখেছিলাম। আসলে ক্রিকেট হচ্ছে আনসার্টেনিটির কথা আমরা সবসময় বলি, সেটাই হয়েছে। পরবর্তীতে গল্পটা আপনারা সবার কাছে শুনেছেন, আপনারাও ব্যাখ্যা করেছেন। তবে আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ কেন পারছে না, আমার কাছে মনে হচ্ছে আমাদের যে ভিশন, আমাদের যে মেন্টালিটি, সেখানে আমাদের ঘাটতি। তা না হয় একটা দল বিশ্বকাপে যাওয়ার আগে সেই দলের ক্যাপ্টেন দর্শকদেরকে অনুরোধ করেন যে প্রত্যাশা না করতে, এবং আমাদের কোচ যখন সুপার 8-এ আমরা খেলি তখন আমাদের কোচ বললেন যে সুপার 8-এ খেলাটা আমাদের জন্য বোনাস। সুতরাং আমাদের মেন্টালিটি কোন জায়গায়, আমরা কিভাবে ভাবছি, এবং আমাদের টিম ম্যানেজমেন্ট কিংবা আমাদের বিসিবি মনে করছে যে সুপার 8-এ খেলাটাই আমাদের একমাত্র টার্গেট ছিল। কিন্তু আমরা যে ম্যাচগুলো জিতেছি সেই ম্যাচগুলো কিন্তু জেতারই কথা। আমরা যদি বড় একটা দলকে হারাতে পারতাম, আউট অফ দ্য বক্স খেলতে পারতাম, আমার কাছে মনে হয় যে সেটাই আমাদের অর্জন। আমরা সেমিফাইনাল না খেলি, আমরা ফাইনাল না খেলি, আমরা তেমন অর্জন না করি, কিন্তু আমাদের একটা ভালো দলকে হারাতে পারতাম অ্যাটলিস্ট, বা আমরা যদি শো করতে পারতাম যে ইন্টেন্টটা আমাদের ক্রিকেটে কেমন, তাহলে আমার কাছে মনে হয় যে এত আলোচনা হতো না বা এত ব্যর্থতা নিয়ে কথা হতো না। জি, ফয়জুল, আমি আরেকটা প্রশ্ন করেছিলাম যে এবারের বিশ্বকাপে আপনার যদি বলি যে ভালো লাগা কিংবা খারাপ লাগার মুহূর্ত কোনটা? ভালো লাগা খারাপ লাগার মুহূর্ত মানে একটু বেশি ভালো লাগতো দক্ষিণ আফ্রিকা চিন্তা করে যে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হতে, কারণ তারা সাধারণত ফাইনালে আসতে পারে না, কিন্তু প্রতি বছর যে কোনো টুর্নামেন্টে, যে কোনো বাইলেটারাল সিরিজ, যে কোনো জায়গায় দক্ষিণ আফ্রিকা ডমিনেট করে খেলে, খুব ভালো ডিজার্ভ করে তারা, এটা আমি বা সবাই বিশ্বাস করেন। তো সেই ক্ষেত্রে যদি তারা ফাইনাল পর্যন্ত আসলো, চ্যাম্পিয়ন হলে অবশ্যই তাদের জন্য ভালো লাগতো, যেহেতু আমার নিজের দেশ আগেই বাদ পড়ে গেছে। আর তারপরেও আর যে কথা বারবার আলোচনা হচ্ছে, ভারত যে একেবারেই ডিজার্ভ করে না, তারা দুই টিমই আনবিটেন ছিল, তারা শেষ পর্যন্ত একদিকে হারতে হয়েছে, একটা দল রানার্স আপ হয়েছে, হেরে গেছে, এক দল জিতেছে। সেক্ষেত্রে দিন শেষে একটা ভালো টুর্নামেন্ট শেষ হয়েছে, অনেক ঝুঁকি ঝামেলা পেরিয়ে। ঝুঁকি ঝামেলা বলতে রেজওয়ান ভাই যে কথাগুলো বলছিলেন যে আসলে আয়োজনগত বেশ কিছু জটিলতা ছিল, সব কিছু পেরিয়ে এখন একটা টুর্নামেন্ট শেষ হয়েছে, ভালো লাগছে। এছাড়া আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে আমাদের নিউজ মির অবস্থা কী ছিল বা অফিসের অবস্থা কী ছিল। আর রেজওয়ান, আপনি বা আমরা সবাই যারা টিমে আছে, দিলু ভাইও আছেন, মাঝে কিন্তু ঈদ গেছে, ঈদের মধ্যে কিন্তু অনেকে বাস্তবতা মেনে ছুটি নিতে হয়েছে, অনেকে এই অবস্থার মধ্যে কাজ করে গেছেন। তারপরেও আমরা এই কজন মানুষ মিলে এর মধ্যে ইউরো শুরু হয়েছে, ফুটবলের অন্যতম একটা বড় আসর, আর একটা বড় আসর কোপা আমেরিকা শুরু হয়েছে, সেখানে স্টাররা খেলছেন, ভালো পারফর্ম করছেন। তো সব কিছু আমরা চ্যানেল 24 স্পোর্টস টিম আমরা চেষ্টা করি সব ধরনের খবর, আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অলিম্পিক বলেন, এবং মানে সাধারণত বাংলাদেশের যেগুলো অবহেলিত খেলা বলা হয়, আপনি কাবাডি বলেন বা রাগবি বলেন, সব ধরনের খেলা আমরা চেষ্টা করি কভার করার জন্য। সুতরাং কিন্তু বড় বড় মেগা ইভেন্ট, সেটাও আমরা কিন্তু স্ক্রিনে, আর মনে হয় দর্শক প্রতিফলন হয়েছে যে বুঝতে পেরেছে যে তাদের টিমে এখন মানুষ কম আছে বা কতজন আছে। ওভারঅল দিন শেষে ভালো লাগা বলতে আপনি যে টিমের কথা বললেন সেটা বললাম, আর দিন একটা ভালো লাগা কাজ করছে এখন যে আলটিমেটলি আমরা একটা ওয়ার্ল্ড কাপটা মানে আমাদের টিমের দিক থেকে, আমাদের যেটুকু বলতে পারেন স্যাটিসফ্যাকশনের দিক থেকে, যে আমরা শেষ করতে পারলাম, কোনো সমস্যা হয়নি, যেভাবে আমরা চেয়েছি। হয়তো ভালো শেষ নেই, আরও ভালো হয়তো হতো, দর্শক আরও এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে। তারপরে আশা করবো যে আমাদের চেষ্টা যেটুকু ছিল আমরা এক্সিকিউট করতে পেরেছি, এটা দিন শেষে একটা অন্যরকম ভালো লাগে। দিলু ভাই, অ্যাজ এ স্পোর্টস এডিটর, আপনি কতটুকু স্যাটিসফাইড কিংবা ডিসস্যাটিসফাইড, কেমন করলো চ্যানেল 24 আমাদের ওভারঅল বুলেটিন বলুন কিংবা আলটিমেট ওয়ার্ল্ড কাপ বলুন, কেমন দেখলেন আপনি? না, ওই ফজলের কথা ধরেই বলি, খুবই কঠিন সময়, কোপা এবং ইউরো ওয়ার্ল্ডের দুটা বেস্ট ফুটবল টুর্নামেন্ট চলছে, আমরা কিন্তু সেইভাবে ফলো করতে পারিনি, বিশ্বকাপটার উপরে ফোকাস ছিল।
সম্ভবত এই বিশ্বকাপ আমরা নিজেরা খেলি, আমাদের টুর্নামেন্ট উপমহাদেশের টিম চ্যাম্পিয়ন হয়, সেইখানে আমাদের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। স্বভাবতই আমরা হয়তো কালকের থেকেই ঝাঁপিয়ে পড়ব ইউরো আর কোপা নিয়ে। আমি ইকরামের সাথে একটু মনে হয় করব, কারণ ইকরাম বাংলাদেশ কিন্তু বড় দলকে হারায়নি, এটা ঠিক না, কারণ আমরা একবারে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়েছি গ্রুপে। শ্রীলঙ্কা কিন্তু বড় দল এই টুর্নামেন্টের বিশ্বকাপের আসরে। আমার খুব মনে পড়ে যে 24 কিন্তু একজন বোলার বলেছিল আমি বিশ্বকাপের হায়েস্ট উইকেট টেকার হতে চাই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এই টুর্নামেন্টের। তখন আমি মনে করেছিলাম এটা তো খুব সাহসী কথা বলেন, বাট কতটা কনফিডেন্টলি বলেন। তিনি কিন্তু টপ লিস্টে রয়েছেন, টপ 5-এর মধ্যেই আছে, রিশাদ হোসেন আছেন। তার মানে তার কনফিডেন্সটা ছিল। এইটা কিন্তু একটা বড় প্রাপ্তি যে বাংলাদেশের একটা নিউ কামার লেগি যে টপ 5-এর মধ্যে যার উইকেট সংখ্যা রয়েছে, এবং কমেন্টেটররা সবাই সব থেকে বেশি যার প্রশংসা করেছেন সেটা রিশাদ হোসেন। এই লেগই কিন্তু অসাধারণ কাজ করেছে। আমি আবারও বলি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গেছে, কারা যায়নি? নিউজিল্যান্ড যায়নি, পাকিস্তান যায়নি, শ্রীলঙ্কা যায়নি। এই বড় দলগুলি সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি। পাকিস্তানকে অনেকে তো শেষ 4-এর দল ভেবেছিল, এবং পাকিস্তান টিমটা এরকম স্টারদের নিয়ে তারা ডুবে গেছে, শ্রীলঙ্কা ডুবে গেছে, নিউজিল্যান্ড, এটা বড় দল, সেখানে কিন্তু বাংলাদেশ গিয়েছে। আমি এখনও মনে করি যে আমাদের যা নেগেটিভ পয়েন্ট সেটা হলো ওই 73 বলের ইনিংস, এবং আমাদের আমার মনে হয় ইন্টেনশনটাও একটা বড়, ডেফিনেটলি যে আমাদের অ্যাটিটিউডটা, আমরা এখনও টি-20 ক্রিকেট যে খেলাটা সেই খেলাটা রপ্ত করতে পারিনি, এটা মিথ্যে নয়। আর এবারই প্রথম একটা সিলেট দল পুরো টুর্নামেন্ট ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা ভারত। কোনোবার কিন্তু কোনো আসরে যতই আনসার্টেন ক্রিকেট হোক, বাট সব পণ্ডিতেই কিন্তু বলেছিলেন নাম্বার 1 সিডেড ইন্ডিয়া, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত ছিল না, এবং তারাই চ্যাম্পিয়ন হয়েছে। টিমটার ভেরিয়েশনটা দেখেন, আমাদের টিমটার তুলনায় দেখেন যে 20-25 বছর আমরা কোথায় দাঁড়িয়েছি। আমাদের তো এখন খেলা উচিত সেমিফাইনাল, যেটা আফগানিস্তান খেলেছে, আমাদের সেই জায়গাটায় নক করা উচিত। যদিও আমরা একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, একবার ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলেছি, বাট আমরা ওইখানে তুষ্ট না, কারণ যে দেশের মেইন খেলাটা ক্রিকেট সেটা সেমিফাইনাল খেলে 25 বছর পর তো আমরা এইটা আশাই করতে পারি। এই দিকে ম্যানেজমেন্টকে আরও কঠোর দৃষ্টি দেওয়া উচিত, এটা আমি মনে করি। বারবার ঘুরে ফিরে সেই বিষয়টাই আসে যে আমাদের ইন্টেনশনটা কিংবা আমাদের প্রত্যাশাটা হয়তো বা দর্শক প্রেমীরা অনেক বেশি, ক্রিকেট প্রেমীরা অনেক বেশি প্রত্যাশা করেন, কিন্তু সেই প্রত্যাশা প্রাপ্তির প্রতিফলনটা আমরা ক্রিকেটারদের মধ্যে দেখি না। তাদের, আমার মনে হয় যে তাদের মেন্টালিটি বলুন কিংবা সেভাবে এখন পর্যন্ত স্ট্রং হয়ে উঠতে পারেনি। আমাদের এই অর্ধে একটা বিরতির সময় হলো, তার আগে গতকালকের কুইজটির উত্তর দিয়ে বিরতিতে যেতে চাই। বিশ্বকাপ ফাইনালের ভেন্যু কোনটি ছিল? কেনসিংটন ওভাল ছিল, এ ছিল অপশন, বি ছিল প্রভিডেন্স স্টেডিয়াম, এবং অপশন এ কেনসিংটন ওভাল, বিস্টাউনের এই স্টেডিয়ামটি। সঠিক উত্তরদাতা আমরা পেয়ে গেছি ফেরদৌস জামান ঝিনাইদহ থেকে, তিনি এই সঠিক উত্তরটি দিয়েছেন এবং অনেক বেশি প্রশ্নের উত্তর তিনি দিতে পেরেছেন বলে তিনি জিতে নিয়েছেন 1000 টাকার পুরস্কার। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিংয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক, ফিরে এলাম গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং আমাদের কো স্পন্সর জিটিএসআরএম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। আমাদের বিরতিতে আরেকজন সহকর্মী যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি শাফায়েত মিদুল। গতকাল রাতে অর্থাৎ টি20 বিশ্বকাপের ফাইনালের রাতটা তিনি অফিস করেছেন এবং রেজওয়ানুজ্জামানের সাথে তিনি কোঅর্ডিনেট করেছেন রেজওয়ানুজ্জামানকে। কেমন ছিল গতকালকের ফাইনালের অফিসের আবহটা আমি একটু জানতে চাই। সাধারণত রাতে তো খুব বেশি মানুষ থাকে না অফিসে, আমাদের স্টাফরা থাকে না, তারপরও কেমন দেখলেন? সবসময় আমাদের যখন বড় বড় ইভেন্টগুলো হয় একটা আলাদা রকমের ভাইব কাজ করে আমাদের নিউজ রুমে বলুন কিংবা অফিসে বলুন। আসলে যে আবহাওয়া, আমার চোখের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমার আবহাওয়াটা কেমন ছিল, কারণ আমি সকাল 11টা সাড়ে 11টার দিকে বাসায় চলে গিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এখানে আসলাম। আপনি যদি বলেন আসলে অফিসের আবহাওয়া, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপটা আসলে
অনেক লো স্কোরিং ম্যাচ হয়েছে, কিন্তু আসলে কিন্তু একটা উত্তেজনা দিয়েছে। কিন্তু আপনি যতটুকু মানে এটা ডিনাই করার কোনো ওয়ে নাই যে আমরা উত্তেজনা পাই নাই বা রোমাঞ্চ ছড়ায় নাই। এবং স্পেশালি যদি গতকালকের এবং ম্যাচটা স্পেশালি গতকালকের ম্যাচটার কথা যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভেবেছিল যে না মানে সাউথ আফ্রিকা হয়তো দে আর মেক ইট, বাট আলটিমেটলি তারা কিন্তু পারেনি। কারণ হচ্ছে আমি যদি বলি প্রেস কনফারেন্সটা যখন আমি দেখলাম যে রোহিত শর্মা বলছিল যে আমরা স্পেসিফিকলি বলছিল যে 30 বলে 30 রান লাগে, তখন কিন্তু আমি ওই বিলিফটা আমি হারাইনি। এবং সে বলছিল যে আমি প্রত্যেকটা টিম মেম্বারকে বলেছি যে শুধু শরীরে না মন দিয়েও খেলতে হবে এবং আলটিমেটলি লড়াই করতে হবে, এবং তারা কিন্তু সেটা করেছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ছিল যতটুকু মনে হয়। যে আপনি যদি দেখেন যে হার্দিক পান্ডিয়া যখন বোলিং আসলো, ক্লাসেনের ওই আপনার হোয়াইট ইয়র্কার বল শর্ট করার দরকার নাই, কিন্তু তখন সিঙ্গেল খেললে হয়তো তারা বের করতে পারতো। এবং অফিসের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে অফিসের 99% যারা ছিল তারা সবাই সাউথ আফ্রিকা, যে অন্তত পক্ষে একটা ট্রফি তারা জিতুক অন্তত পক্ষে। তাদের যে চোকার্স খেলতে আপনার মানে সবাই যেটা ছড়িয়ে গেছে সেইটা অন্তপক্ষে ঘোচায়, কিন্তু সেই জিনিসটা কিন্তু করতে পারেনি। আলটিমেটলি ভারত, আমরা হয়তো বা ভারতকে বলি যে পরাশক্তি বা এটা ওইটা, তারা অনেক কিছু করে, আম্পায়ারদের আমরা এই অনেক কিছু বলি যে তারা প্রভাব বিস্তার করে। কিন্তু এইবার যদি আমি বলি যে এবারের পুরো আসরটা যদি বলি, তারা কিন্তু ক্রিকেটটা খেলেই আসলে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আসলে যোগ্য দল হিসেবে আসলে চ্যাম্পিয়ন হয়েছে আমার কাছে যতটুকু মনে হয়। এবং দুজন যদি বলি যে গ্রেট ক্রিকেটারের গতকাল টি-20 ফরম্যাটের লাস্ট ম্যাচ ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুইজনের গ্লোরিয়াস ক্যারিয়ারই বলা যায় অন্তত টি-20 ফরম্যাটের ক্ষেত্রে। এবং বিরাট কোহলি থ্রু আউট দ্য টুর্নামেন্ট তিনি রান পাচ্ছিলেন না, তিনি ম্যাচ সেরা হয়ে গেলেন একেবারে ফাইনালে এসে। এবং আমরা যখন স্পটলাইট, দিলু ভাই, আমরা যখন স্পটলাইট করতে গেলাম, স্টোরি করতে গেলাম ফাইনালের আগে যে স্পটলাইট দিয়ে কাদের রাখা যেতে পারে পারফরমেন্সের নিরিখে, স্পেশালি আমি চাইনি যে বিরাট কোহলি সেখানে থাকুক, তারপরও থেকেছেন তিনি বিরাট কোহলি বলেই থেকেছেন। এবং আলটিমেটলি কালকে লাস্ট ম্যাচটা আমরা লক্ষ্য করলাম বিরাট কোহলি এবং হিটম্যান রোহিতের কাছ থেকে। এই দুইজনের ক্যারিয়ার নিয়ে একটু যদি বলেন রুদ্র। বিরাট কোহলি অবশ্যই, তার সম্পর্কে আসলে আলাদা করে বলার কিছু নাই। যেটা আসলে ম্যাচের আগে রোহিত শর্মা যেটা বলছিলেন যে হয়তোবা ফাইনালের জন্যই তিনি তার সেরা ইনিংসটা রেখে দিয়েছেন, পুরো টুর্নামেন্টে হয়তোবা সেভাবে ক্লিক করেনি। তবে আমরা দেখেছি যে ফাইনালে দিলু ভাইও বলছিলেন যে বিরাট কোহলির যে ইনিংসটা খেলেছেন তার কারণেই কিন্তু ভারত এত বড় একটা স্কোর করতে পেরেছে। তা নাহলে হয়তোবা ভারতের স্কোরটা আরও 30-40 রান কম হতে পারত। তো বিরাট কোহলি কোন মাপের ক্রিকেটার আমরা দেখেছি যে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইবাদতের বলে আউট হওয়ার পরে মোটামুটি 2-3 বছর তিনি সেঞ্চুরি বঞ্চিত ছিলেন, খুব একটা ভালো সময় যাচ্ছিল না। কামব্যাক করেছেন এবং অবশ্যই বলতে হয় রাজস্বী একটা কামব্যাক, এখনও তিনি খেলছেন। হয়তোবা আরও কয়েক বছর খেলতে পারতেন, তার যে ফিটনেস, তার যে খেলা সব কিছু মিলে হয়তোবা আরও 2-3 বছর কিংবা নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে পারতেন। কিন্তু তিনি হয়তোবা চিন্তা করেছেন যে এটাই বেস্ট টাইম, তিনি একটা ওয়ার্ল্ড কাপ জিতেছেন এবং তার পরবর্তীতে যেসব ক্রিকেটার আসবে তাদেরকেও একটা স্পেস তৈরি করে দেয়া। রোহিত শর্মা হয়তোবা একইভাবে চিন্তা করেছেন, যেটা আমরা হয়তোবা বাংলাদেশে এই কালচারটা আমরা দেখি না সাধারণত। আমরা অনেক সময় দেখি যে সিনিয়র ক্রিকেটাররা 37-38 বছর হয়ে যায়, তারপর তারা আসলে তাদের পজিশনটা আঁকড়ে ধরে রাখেন, জানি না কেন। তার অন্যতম একটা কারণ হতে পারে এটাই কিনা যে আমাদের পাইপলাইনটাও এরকমভাবে সমৃদ্ধ নয়। আমরা দেখি যে ভারত এ দল, বি দল, সি দল পর্যন্ত তাদের একজনের রিপ্লেসমেন্ট 4 জন আছে, কিন্তু বাংলাদেশের আমি যদি তামিম ইকবালের কথাই বলি, তামিম ইকবাল হয়তো বা ফর্মে ছিলেন না, কিন্তু আমরা সেরকমভাবে কোনো ওপেনিং জুটি এখনো পর্যন্ত পাইনি, কিংবা ওপেনার সেভাবে ক্লিকই করেনি। সেটা একটা অন্যতম কারণ কিনা আরিফ, আপনার কাছে কি মনে হয় যে ঠিক আছে যারা সিনিয়র ক্রিকেটার আছে তারা হয়তো বা অবসরে যাচ্ছে না বা যাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তাদের রিপ্লেসমেন্ট আসলে বাংলাদেশ পাচ্ছে কিনা? না, বাংলাদেশে প্রথমত তো ক্রিকেটার সংকট সেটা সবসময় রয়েছে। আপনি যাকে এখানে আনেন ফেল করছে, আর সেটার কারণ অনেক কিছু হতে পারে। আমাদের যে ক্রিকেট ওইভাবে সমৃদ্ধ না, স্পেশালি আপনার পাইপলাইনের কথা বলতে পারি। আমরা তানজিদ তামিমকে দিয়ে ট্রাই করেছি কয়েকটা ম্যাচে, তিনি ভালো খেলা শুরু করেছিলেন বাট ইনিংসটা বিল্ড আপ করতে পারেননি। ঘুরে ফিরে দেখা যায় কি প্রত্যেকটা বিশ্বকাপের আগে সৌম্য সরকার দলে আসেন, ঠিক আছে? তো এবারও সেটা হয়েছে, যেখানে আমি দিলু ভাই কয়দিন আগে কথা বলছিলাম যে মিঠু ভাইয়ের সঙ্গে, তিনি বলছিলেন যে এই দলে অনেকেই থাকতে পারতেন, আপনার নাসির থাকতে পারতেন, আপনিও ছিলেন, এই দলে থাকতে পারতেন সাব্বির রহমান, কিন্তু যেটা হয় যে ট্যালেন্টগুলো গ্রো হয় না, শেষ পর্যন্ত ঝরে পড়ে যায়। জি, অবশ্যই এখানে বিসিবির একটা প্রপার নার্চারিং এর একটা বিষয় অবশ্যই আছে। এটার সাথে একটু যোগ করতে চাই, যেটা আসলে
আরিফ বলছিল যে আমাদের হয়তো বা পাইপলাইন ওরকম ক্রিকেটার নেই, যেটা আমার সাথে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে মোহাম্মদ আশরাফুল সাবেক অধিনায়ক, তার সাথে কথা হয়েছিল বেশ কয়েকবার। তিনি যেটা বলছিলেন যে বাংলাদেশের পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার আছে, নাম্বার অফ ক্রিকেটার নিয়ে কোনো সন্দেহ নেই, সমস্যা হচ্ছে মান নিয়ে, কোয়ালিটি নেই। এখন তানজিদ তামিমকে নিয়ে অনেক একটা হাইপ উঠেছে মিডিয়াতেও কিংবা সাধারণ মানুষের মধ্যেও, কিন্তু সে কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আমরা দেখেছিলাম যে তার আগে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন শামীম পাটোয়ারিকে দলে নিয়েছিল, মানে জাস্ট একটা ইনিংসে 50 করেছে, তাকে দলে নিয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকমই, যখনই দেখি যে একজন 50 করেছে বা 2-3 উইকেট নিয়েছে, আমরা খুব আশাবাদী হয়ে যাই, তাকে খেলাই, কিন্তু আলটিমেটলি সে ফেল করে। তানজিদ তামিম যদি এ দল কিংবা এইচপির হয়ে হয়তোবা বছরখানেক ক্রিকেট খেলতো, কিংবা তার যদি সেটা প্রায় 50-60টা ম্যাচের মতো একটা এক্সপিরিয়েন্স হতো, তাহলে হয়তোবা তিনি ইন্টারন্যাশনাল আবহটা বুঝতে পারতেন। জি, আমাদের ওভার হাইপ হওয়া কিংবা অস্থিরতা কাজ করা একটা আমার মনে হয় অন্যতম কারণ। ফয়জুল, একটু অন্য প্রসঙ্গে জানতে চাইবো আপনার কাছ থেকে। আপনি কোঅর্ডিনেট করেছেন যারা অতিথি এসেছেন আমাদের এখানে ফ্যান জোনে, যারা দর্শক ক্রিকেট প্রেমীরা যারা এসেছেন থ্রু আউট দ্য ট্যুর, মানে পুরো আসর আয়োজন জুড়েই আপনি কোঅর্ডিনেট করেছেন। অনেক অনেক দর্শক এসেছে, তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। তারা কতটুকু মানে হ্যাপি ছিলেন কিংবা তাদের কাছে প্রোগ্রামটা কেমন লেগেছে? আমাদের প্রোগ্রামটা তো আসলে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, মানে এখন একটা বিষয় দাঁড়িয়ে গেছে, সিগনেচার প্রোগ্রাম নিঃসন্দেহে। কারণ ওয়ার্ল্ড কাপ যখন আমাদের শুরু হয়, দর্শক তখন সব ধরনের খবরই রাখেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোক, ফুটবল ওয়ার্ল্ড কাপ হোক, বা টি-20 হোক, ওয়ানডে হোক। তার আগে থেকে অনেক কিছু শুরু করে দেন যে আপনাদের প্রোগ্রামটা হবে কিনা। আর প্রোগ্রাম চলার সময় দর্শকদের অনেক সাড়া থাকে, এবং আমি যে কথা এর আগে এপিসোডে যখন শেষ হচ্ছে সেদিনে বলেছিলাম যে আমাদের অপেক্ষমান যারা এখনো আছেন, যদি আমরা তাদেরকে নিয়ে চাইলে আমরা এরকম 30টা প্রোগ্রাম আরও সহজে অনায়াসে করতে পারবো, কাউকে রিপিট না করেই। তো মানে সেটাই বলতে চাচ্ছি যে চ্যানেল 24-এর প্রতি দর্শকদের যে আস্থা, যে আকাঙ্ক্ষা, এবং আমরা চেষ্টা করি তাদেরকেও আমাদের এই উৎসব আয়োজন নিঃসন্দেহে ওয়ার্ল্ড কাপ বা ইনভলভ করার যে বিষয়টা, সেখানে সবাই মিলে আমরা ইনভলভ থাকার চেষ্টা করি, এবং দর্শকরা নিঃসন্দেহে স্যাটিসফাইড, এবং তারা এবং আগামীতেও তারা আসতে চান। এবং শুধু দর্শকের কথা বলবো না, আমাদের আসলে টেলিভিশন মানে যে শুধু নর্মাল রিপোর্ট বলেন বা প্রোগ্রাম বলেন, ইট ইজ অল অ্যাবাউট টিম ওয়ার্ক। তো নিঃসন্দেহে এই প্রোগ্রামের জন্য বলেন বা নিউজের জন্য বলেন, আমি কিছুক্ষণ আগে ঈদের কথা বলছিলাম, তো আমাদের তখন লাইভ নিউজ চলেছিল, সেক্ষেত্রে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টকেও অনেকে কিন্তু থাকতে হয়েছিল সেই সময়। তো ওভারঅল আমাদের প্রোডাকশন টিম বলেন, আমাদের নিউজ টিম বলেন, আমাদের স্পোর্টস টিম তো আমরা আছি, এছাড়া মানে A to Z আসলে টিম ওয়ার্ক ছাড়া টেলিভিশনে কোনো স্টোরি বা কোনো কিছু সম্ভব না। সবার আসলে সমর্থনে, সবার চেষ্টা এবং সবার প্রচেষ্টা বলেন, একটা আমরা আশা করি যে একটা এপিসোডের চেষ্টা করেছি, এখন বাকিটা বিচার করবে দর্শক যে আসলে আমরা কতটা তাদেরকে স্যাটিসফাই করতে পেরেছি। জি ইকরাম, একদম অল্প কথায় জানতে চাই আমাদের পরবর্তী করণীয়। ক্রিকেটের বাংলাদেশে বেশ কয়েকটা সিরিজ ঘরে বাইরে রয়েছে, কেমন হতে পারে এবং কি কোনো পরিবর্তনের আভাস আপনি পাচ্ছেন কিনা? শুরুতে জানিয়ে দিই যে পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তানে আমরা 2টা টেস্ট খেলবো। এখনো পর্যন্ত কথা হচ্ছে একটা রাওয়ালপিন্ডিতে হবে, একটা মুলতানে হবে, তারপরে আমরা যাব হচ্ছে ভারতে আমাদের 3টা টি-20 আছে, 2টা টেস্ট আছে, 5টা ভেন্যুতে খেলা হবে। বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সুতরাং বাংলাদেশের সামনে অনেকগুলো খেলা আছে, এবং সেখানে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বোর্ডের একটা ডিসিশন নেওয়া উচিত। আমরা যতটুকু জানি যে 2 বা 3 তারিখ আগামীকাল বা পরশুর দিকে একটা ঘোষণা আসতে পারে যে কবে নাগাদ বোর্ড মিটিং হতে পারে। সেই বোর্ড মিটিংয়ে হয়তো বা আমরা হেড কোচ থাকবেন কি থাকবেন না, অথবা তার সঙ্গে ভবিষ্যতে কি হতে পারে, তার ফিউচার কি, কিংবা টি-20 ক্যাপ্টেন্সি আমরা যতটুকু জানি যে শান্ত থাকবেন, তারপরেও কোনো পরিবর্তন আসবে কিনা, সাকিব খেলবেন কিনা, কিংবা মাহমুদুল্লাহকে আবারও টি-20তে আমরা দেখবো কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা সিদ্ধান্তে আসা উচিত, এবং সেই সিদ্ধান্তটা নিয়ে তরুণদেরকে নিয়ে কিভাবে আগানো যায় সেরকম একটা প্ল্যান হয়তো আমরা দেখতে পাবো। জি, আমাদের সময় একদম শেষের দিকে। দিলু ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি আপনার হাত ধরে প্রথম বাংলাদেশে ডেইলি স্পোর্টস বুলেটিনটা শুরু টেলিভিশনে, এবং একই সাথে ডেইলি যদি বলি টক শো, স্পোর্টস টক শোটাও আপনার হাত ধরেই শুরু। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের মতোই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার অবস্থাটা কি হচ্ছে? আপনি একটা দীর্ঘ সময় ধরে যেহেতু ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত, ক্রিকেট বোর্ডের মতোই ক্রীড়া সাংবাদিকতা কি পিছিয়ে যাচ্ছে, নাকি যেই পথে আপনি দেখতে চেয়েছিলেন কিংবা আপনাদের মতো যারা সিনিয়র ক্রীড়া সাংবাদিক দেখতে চেয়েছিলেন সে পথেই আছে? না রেদওয়ানি, সাংবাদিকতাটা অনেক ফ্লারিশ করেছে, এটা মিথ্যে নয়। কারণ আমার মনে পড়ে 94 আমেরিকা ওয়ার্ল্ড কাপে আমরা 4 জন সাংবাদিক গিয়েছিলাম কভার করতে, আর এবার টি-20 ওয়ার্ল্ড কাপে মোর দেন 30 জার্নালিস্ট, 40 জার্নালিস্ট আমেরিকাও গিয়েছে, 20-25 জন ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে। এটা ফ্লারিশ করেছে, এবং টেলিভিশনেও তাই। কারণ আপনি
চিন্তা করুন, প্রথম যখন আমরা আলটিমেট ওয়ার্ল্ড কাপ করি, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেটা 60 দিনের ছিল, 2 মাসের প্রোগ্রাম। এবং তখন আমার মনে হয়েছে ফয়জুল যে কথাটা বললো যে ওটা আমরা 3 মাসও করতে পারতাম। এবং এই প্রোগ্রামটা যদি আমার এই 2 দিন ধরে মনে হচ্ছিল যে এই প্রোগ্রামটা শেষ হয়ে গেল, আমরা কেন কোপা এবং ইউরোকে নিয়ে আমরা আলটিমেট ফুটবল কেন করছি না? কারণ এখন কিন্তু দর্শকরা সেই জিনিসটাই চাচ্ছেন। এবং ডেফিনেটলি ম্যানেজমেন্ট, যেটা ফয়জুল বললেন যে ঈদের সময় খবর চলেছে, সবাই কিন্তু সাপোর্ট দিয়েছেন। ক্যামেরায় যারা কাজ করেন, স্টুডিওতে পেছনে যারা কাজ করেন, ভিডিও এডিটর, ওখানে যারা কাজ করেন, সবাই কিন্তু সাপোর্ট দিয়েছেন দেখেই কিন্তু আজকে 30 দিন পর আপনি এই জায়গাটায় এসে দাঁড়িয়েছেন। এবং সব গেস্ট, আপনি যখন যাকে চেয়েছেন, 2-1 দিন মিস হয়েছে, নিজেদের গেস্ট হতে হয়েছে, এটা তো হতেই পারে, জ্যামে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, তারপরেও কিন্তু কোনো দিন প্রোগ্রামটা টাইমলি অন এয়ার হয়েছে, কখনো বিলম্বিত হয়নি, কখনো গেস্ট মিস হয়নি। তো এই যে জিনিসটা, এটার যে একটা শুরু হয়েছে, আমরা শুরু করেছিলাম, এখন সব টেলিভিশন করছে, এখন হয়তো কম্পিটিশনের জগতে চলে গেছে যে কে কত ভালো করে। তো আমাদের সবসময়, কারণ সাংবাদিক হিসেবে আপনি কিন্তু কখনো তৃপ্ত হতে পারবেন না, কারণ আজকে ব্রেকিং নিউজে, কালকে খুঁজতে হবে নতুন নিউজের পেছনে। আমাদেরও তাই টিভি স্পোর্টস যে সাপোর্টটা দিয়েছিল, এই জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং কালকেই কিন্তু আপনার কিন্তু ছুটি নেই, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, আপনি ছুটি পাচ্ছেন না, কালকেই আপনাকে নতুন খবরের সন্ধান করতে হবে। দ্যাট ইজ দ্য স্পিরিট অফ টিম, গোটা টিমটার এই এনার্জিটা, এইটাই হয়তো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, রিফুয়েলিং করে। মেবি আমরা কালকে থেকে ঝাঁপিয়ে পড়বো কোপা এবং ইউরো ফুটবল নিয়ে। এবং যেটা ইকরাম বলল, বাংলাদেশ পাকিস্তানে যাবে, বাংলাদেশ ইন্ডিয়া যাবে, আফগানিস্তানের সাথে একটা সিরিজ খেলার কথা। কারণ এখন ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জটা আরও বেশি, কারণ ওই 73 বলের 116 রান, এটা কিন্তু সহসা যাবে না। মানুষের এই ক্ষোভটা, বাংলাদেশ যখন ভালো খেলবে তারপরে হয়তো এটা কি এই দুঃখটা চাপা পড়বে, এর আগে নয়। তবে আমরা চেষ্টা করব যত ভালো করা যায় সেদিকেই আমরা কাজ করার জন্য আগ্রহী। অবশ্যই আমাদের সেই আগ্রহটা তো অবশ্যই থাকতেই হবে, আমাদের সেই আত্মবিশ্বাসটা থাকতে হবে। পাশাপাশি শুধুমাত্র ক্রিকেটার নন, যারা অন্যান্য, যেহেতু সামনে অলিম্পিকও আছে এবং ফুটবলেরও বছরব্যাপী ফুটবলেরও আসলে কর্মসূচি থাকে এবং তাদের খেলা থাকে, যারা খেলোয়াড় আছেন, অ্যাথলেট আছেন, তাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকে যে তারাও যেন আসলে নিজের জায়গা থেকে যতটুকু পারেন, হয়তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সেই জায়গাটা থেকে যেন ফুটবলাররা বলুন বা অ্যাথলেটরা বলুন, তারাও যেন ভালো খেলে, সেই প্রত্যাশা সবার প্রতি থাকবে। এবং আমাদের এবারের আলটিমেট ওয়ার্ল্ড কাপটা, গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো বিশ্বকাপে আপনাদের সাথে আবার দেখা হবে, আড্ডা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন চ্যানেল 24-এর সাথে।